সন্দেহ গজেন্দ্র কুমার মিত্রের লেখা। এটি একটি গোয়েন্দা গল্প। তিনি অসাধারণ সব গল্প রচনা করেছেন। আজকে তারই একটা নিদর্শন নিয়ে আলোচনা। চায়ের দোকানে কর্নাল স্ট্রিটের রহস্যময় মৃত্যুর ঘটনা আলোচনা হচ্ছিল। দোকানের মালিক বিমলদা বললেন, আমার মনে হয় আত্মহত্যা। আমি আর এক কাপ চা ফরমাশ করে বললাম, তোর আত্মহত্যা বলে ঠিক মনে হয় না, দুর্ঘটনাও বললে মন্দ হয় না, কোনো রকমের মাথায় ধাক্কা ধাক্কা লেগে। ওপাশে একটি 27-28 বছরের যুবতী বসে চা খাচ্ছিল। শ্যামবর্ণ, ঈষৎ কোঁকড়ানো চুল, মুখের ভাব কঠিন, দৃষ্টি তীক্ষ্ণ। সে হঠাৎ চায়ের কাপ ঠেলে দিয়ে বলল, অ্যাক্সিডেন্ট নয়, আত্মহত্যা নয়, খুন, সোজাসুজি খুন। কথাটা কারো পছন্দ হলো, কারো হলো না। নিজেদের মতামত নিয়ে তর্ক করতে করতে একদল লোক বের হয়ে গেল। দোকান একটু ফাঁকা হতেই আমি সেই ছোকরির কাছে ঘেঁষে বসলাম। সে যেমন জোর সঙ্গে কথাগুলো বলল, শুনে মনে হয় আজ যাই হোক খুব তলিয়ে না বুঝলে এমন কেউ কথা বলতে পারে না। বিমলদাও হাতের কাছে খরিদ্দারে ভিড় না থাকায় সামনের চেয়ার এসে বসে বললেন, কি যে বুঝলেন? সে বলল, খুনের ব্যাপারটা সব শুনেছেন, মৃত্যুর ঘটনাটা সব কিছু। বিমলদা বললেন, কতক কতক শুনেছি। মেয়েটি আর এক কাপ চা দিতে ফরমাশ করে বললেন, যে মরেছে তারই বাড়ি ওটা। মরেছে একজন বুড়ি। রাস্তার ধারে একতলায় ঘরটায় দোকান আছে, বইয়ের দোকান। ওরই ওপরে যে ঘরটা, সেটা এক ছোকরা আর্টিস্ট ফটোগ্রাফির দোকান করেছিল। আর দোতলার ভেতরের ঘরে বুড়ি নিজে থাকতো। ঠিক তার নিচের ঘরে ওর ভাড়ার আর রান্না দুই চলতো। ঝি চাকর রাখতো না পয়সার ভয়েতে। বাড়ির ঝাঁটপাট নিজেই করতো। ভয়ানক মায়া পয়সার, সেই জন্যে গেরস্ত ভাড়াতে দেয়নি, ভাড়া কম পাবে বলে। পয়সা কিছু জমেও ছিল, কেউ বলে 20,000, কেউ বলে 10,000। কিন্তু সম্প্রতি পুলিশ খবর নিয়ে জেনেছেন যে সেন্ট্রাল ব্যাংক ছিল 1,005 টাকা, আর পোস্ট অফিসে ক্যাশ সার্টিফিকেট ছিল 1,004। আত্মীয় স্বজন কেউ কোনো দিন দেখা যায়নি, ইনকুলে কেউ আছে বলেও তো জানা যায়নি। 32 বছর ধরে বিধবা হয়েছিল, সেই থেকে এই অবধি ওই বাড়ি আগলে পড়ে আছে। বাড়ির আয়ে ওর খরচ চলতো। মিথ্যা বলে ট্যাক্স দিয়ে বাড়ি সারিয়ে টাকা জমাতে ওর অসুবিধা হয়নি, আরও জমানোই উচিত ছিল। কিন্তু ও বলতো যে কে যেন ওর এক বুঞ্জি আছে, সেই মাঝে মাঝে জোর করে কিছু টাকা নিয়ে যায়। বিমলদা বললেন, বুঝি। তবে যে বললেন তিন কুলে কেউ নেই। কেউ নেই এ কথা তো বলিনি, কেউ আছে বলে জানা নেই তাই বলেছি। ওই বুঞ্জিকে কেউ দেখেনি, বুড়িও বিশেষ তার কথা কাউকে বলতো না। শুধু আর্টিস্ট ভাড়াটে, ওর কি যেন নাম, সুধাংশু। পুলিশের কাছে ওই বুঞ্জির কথা বলেছেন, কিন্তু ওর কথা পুলিশ বিশ্বাস করেনি। সুধাংশুই খুনের চার্জে ধরা পড়েছিল কি না। আমি বললাম, কেন, বিশেষ করে ওকেই ধরলো কেন? বলছি, সুধাংশু ছেলেটি অন্য ভাড়াটেদের মতন বাইরে বাইরে এসে চলে যেত না। সে বুড়ির সঙ্গে খুব ভাব করে নিয়েছিল, ওকে মাসিমা বলে ডাকতো। এবং ইদানিং এমন হয়ে গিয়েছিল যে এটা ওটা বাজার থেকে কোনো ভালো জিনিস কিনে এনে দেওয়া, সঙ্গে করে থিয়েটার বায়োস্কোপ নিয়ে যাওয়া, খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মতন ব্যবহার করত। বুড়িও ওকে খুব ভালোবাসতো এবং বিশ্বাস করত। ভালো রাঁধলে বা পিঠে তৈরি করলে সুধাংশুর জন্য রেখে দিত। পুনের দিনও বিকেলে বুড়িকে নিয়েও থিয়েটার দেখতে গিয়েছিল, স্টার থিয়েটার, মন্ত্রশক্তি প্লে। ফিরতে রাত 1টা কি 1:30 হয়েছিল। 2টোর সময় ওর বাড়ি থেকে বেরিয়ে সুধাংশু নিজের বাড়িতে গিয়েছে, এর প্রমাণ পাওয়া গেছে। ওদের পাড়ার বিশ্বপতি বাবুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি বাড়ির স্ত্রীর ব্যথা ও তাই ডাই ডাকতে গিয়েছিল বুড়ির বাড়ির পাশে।
তার পরের দিন 11টায় স্টুডিও খুলতে এসে সুধাংশু ওপরে উঠে গিয়ে বুড়ির ঘরে দৌড় ভেজানো দেখে একটু আশ্চর্য হয়ে তাকে ডেকেছিল, কিন্তু সাড়া পায়নি। সদর দোর খোলা, সিঁড়ি উঠোন ধোয়া মোছা পরিষ্কার করা, তার মানে বুড়ি সকালে উঠেছিল নিশ্চয়। অসুখ করলে উঠতে পারতো না, তবে এমন সময় শুয়ে কেন? তারপর মনে হচ্ছে যে আগের দিন রাতে জেগেছে বলে বোধহয় সকাল করে রান্নাবান্না ছেড়ে শুয়ে পড়েছে, সেই জন্যে তখন আর ডাকেনি তাকে। নিজের স্টুডিওতে বসে কাজ করতে শুরু করে দিয়েছিল, কিন্তু 4টে বেজে গেল যখন, তখন একটু আশ্চর্য হয়ে গেল। 3:30 সময় বুড়ি রোজ নিজের চা খেত আর ওকে দিয়ে যেত। আজ সেই নিয়মে ব্যতিক্রম হতে দেখে একটু বিচলিত হলো। এতক্ষণ বুড়ি রাত্রেও ঘুমায় না, তার উপর দিনের বেলায় এত ঘুম। সুধাংশু তখন বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ওকে ডেকেছে 2-3 বার, হাতেও সাড়া না পেয়ে জোরে ডাকে, তাতেও কোনো উত্তর না পেয়ে ডোর ঠেলেছে। ডোর ঠেলতেই ব্যাপারটা বুঝতে পারে। কিনের জানালার ধারে মাঝের উপর পড়ে আছে বুড়ি, মুখে মাছি ভন ভন করছে। প্রথমে মনে হয়েছিল অজ্ঞান হয়ে আছে, কিন্তু তারপরে গায়ে হাত দিয়ে গা ঠান্ডা দেখে চিৎকার করে ওঠে। বাইরে এসে বইয়ের দোকানের লোকজনকে ডেকে নিয়ে যায়। তারপর পুলিশ এলো, ডাক্তার এলো। মাথার একটা কঠিন কিছু আঘাত দিয়ে গুলি ভেঙে প্রাণ পেরিয়েছে। সেই আঘাতের পিছন থেকেও কেউ করতে পারে, কিংবা বুড়ি জানালার ধারে মেঝেই বসে কিছু করতে করতে হঠাৎ মাথা তুলতে গিয়ে কপালে একটা পাল্লা মাথার পিছনে লেগে যেতে পারে। বিমলদা একটু জিজ্ঞাসা ভাব নিয়ে বললেন, এক্ষেত্রে তাহলে সুধাংশুকে ধরলো কেন? বক্তা চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে পেয়ালাটাকে সরিয়ে রেখে বলল, বুড়ি কিছুদিন ধরে নাকি খুব ভয়ের মধ্যে ছিল। ওর সেই বুঞ্জি নাকি বলেছিল যে ওকে 1000-5 টাকা না দিলে সে ওকে খুন করে ফেলবে। এইসব সুধাংশু বলছে অবশ্যই। বুড়িও কিছুদিন যাবৎ কাশিবাত করবে স্থির করেছিল। সেই অনুসারে বুড়ি সুধাংশুর বাপের সঙ্গে বন্দোবস্ত করে, সে যথার্থ সম্পদ সুধাংশুর নামে লেখাপড়া করে দেবে। ওরাই ওর বাড়ি ঘর দৌড় দেখাশোনা করবে। শুধু বুড়ি যতদিন বাঁচবে, যেখানেই থাক না কেন, ওর সব খরচ এরা পাঠিয়ে দেবে। সুধাংশুর বাপ আর্ট নেই, তারই অফিসে গিয়ে চুপচাপ ঘটনার দিনই দলিল সই করে দিয়ে আসে। কাউকে না জানিয়ে চলে যেতে চেয়েছিল ওর সেই বুঞ্জির ভয়ে। বিমলদা বললেন, সুধাংশু তো যথার্থ সম্পদ পেত, তবে সে খুন করবে কেন? যত তাড়াতাড়ি পাওয়া যায় এই জন্যে। তাছাড়া বুড়ির কাছের পুরনো গয়না মোহর যা কিছু ছিল তাও তো সেই দিন বেঁচে আসে। বিদেশে যাওয়ার আগে হাতে নগদ টাকা কিছু করা দরকার বলে প্রায় 700-800 টাকা হবে। সে টাকাটা পুলিশ পায়নি খুঁজে, এবং সে টাকার কথাও সুধাংশু ছাড়া আর বিশেষ কেউ জানতো না। কিন্তু সুধাংশু আজ মুক্তি পেয়েছে। আমি আর বিমলদা প্রায় সঙ্গে বলে উঠলাম, কি করে? কি করে? হ্যাঁ, আজই রায় বেরিয়েছে। ওর বিরুদ্ধে এমন ভয়ানক সন্দেহ থাকা সত্ত্বেও ওর বাপের ফলে ও মুক্তি পেয়ে গেল। বুড়ির সামনের বাড়ির লোকেরা সাক্ষী দিয়েছেন যে খুন রাত্রি 2টোর সময় নাকি কিছুতেই হতে পারে না, যেহেতু তারা সকালবেলা 6:30টার সময় ওকে নিয়মিত সদর দোর খুলে জল ছোটা ঝাঁট দিতে দেখেছিল। যেমন অন্য দিনেও একখানা খয়েরি রঙের গায়ে কাপড় দিয়ে প্রথমে সদর দোরের জল দিত, তারপর খ্যাংড়া দিয়ে পথটা এবং উঠোনটা ধোয়া মোছা করত, তাই করতে দেখেছে। ওরা আর ওদের পাশের বাড়ির লোকেরা সকলেই এই কথার সাক্ষ্য দিয়েছে। সেই দিনই সুধাংশু সকালবেলায় ভবানীপুর আশুবাড়ির বাড়িতে ফটো তুলতে গিয়েছিল এক বরগুনের। একথাও প্রমাণ পাওয়া গেলে সেখানে প্রায় 7টা থেকে 9টা দেরি হয়। তারপর বাড়ি এসে স্নান করে খেয়েছে, ওর এক বন্ধুর সঙ্গে দেখা করেছে। তারপর স্টুডিওতে এসে 11টার সময়
এই অবধি ভালোভাবে প্রমাণ হয়ে গেছে, কাজেই ডাক্তাররা যখন এক বাক্যে বলেছেন যে যত বড়ই মৃত্যু হোক না 8টার আগে নিশ্চয় হয়েছে, তখন সুধাংশু কি আর খুন করতে পারে? 7টা থেকে 8টা সে তো আশুবাউদের বাড়িতে ছিল। সুতরাং বিচারকরা অনুমান করলেন যে জানলা থেকে আঘাত লেগেই মৃত্যু হওয়া সম্ভব। আমি বিজয় গর্বে বললাম, আমিও তাই বলছিলাম। বিমলদা বললেন, তবে আপনি বলছিলেন সোজাসুজি খুন, কেন? মেয়েটি পায়ের উপর পা তুলে বলল, কিন্তু টাকাগুলো, গয়না বেচার টাকাগুলোর কি হাত পা হলো? যদি অ্যাক্সিডেন্টই হয় টাকাগুলো কোথায় যাবে? বিমলদা এবং আমি উভয়েই চুপ করে গেলাম। বললাম, অনুমান করে? আমার বিশ্বাস যে বুঞ্জিটাই খুন করেছে। বুড়ি যে উইল করেছে তা জানতে তার পক্ষে কিছু আশ্চর্য নয়, এবং সেই দিন গয়না আর মোহর বেচে যে টাকা এনেছে এটাও তার পক্ষে জানা অসম্ভব নয়। এমনি মরে গেলে তো 1 পয়সা পাবে না, স্থির হয়ে গেল। কাজে ওই 700-800 টাকা যদি কোনো রকমে হাতছানা হয়ে যাবে, তার আগে সেটাকে কিছু একটা করতে হবে। ধরুন বাড়ি ঢোকবার সুযোগের অভাব হয়নি। ওরা যখন রাত 1:30টার সময় থিয়েটার থেকে এসে দৌড় খুলে ভিতরে গেছে, সেই সময় সে স্বচ্ছন্দে ঢুকে পড়তে পারে। উপরে সুধাংশু মিনিট 10 ছিল, এ কথাই সে নিজের মুখেই বলেছে। সেই সময়টা তার পক্ষে নিচে বা উপরের কোথাও লুকিয়ে থাকা মোটেই অসম্ভব নয়। পায়খানাতেও ঢুকতে পারে। যাই হোক, তারপর সুধাংশু চলে গেলে বুড়ি হয়তো দৌড় বন্ধ করে উপরে এসে খাওয়া দাওয়া সেরে শোয়ার উদ্যোগ করছিল। সেই সময় মনে করুন সে পিছন দিক থেকে এসে যদি বোনটা একটা জিনিস দিয়ে আঘাত করে থাকে, হয়তো তার একেবারে খুন করার উদ্দেশ্য ছিল না। মনে করেছিল এমনি একটু জখম হবে বা অজ্ঞান হয়ে পড়বে, কিন্তু বুড়ি ওই এক আঘাতেই যে শেষ হয়ে গেছে। তারপর টাকাটা খুঁজে নেওয়া তার পক্ষে এমন কোনো আশ্চর্য কি? আমি বললাম, কিন্তু সামনের বাড়ির লোকেরা যে সকালে দেখেছে ওকে। ওকে যে দেখেছে তার তো কোনো প্রমাণ পাওয়া গেল না। ধরুন সেই খুনি বুঞ্ঝি হয়তো টাকা খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে দেখে সে সময় বাড়ি থেকে ওকে বেরোতে দেখলে সন্দেহ হতে পারে, তাই নিজের মাসির একটা থান পরে আর গায়ের কাপড় জড়িয়ে ধোয়া মোছা বাসন মাজা সব করেছে। মাথা গা যতদূর সম্ভব ঢাকা ছিল। শীতকাল কেউ সন্দেহ করেনি, কাজেই ভালো করেই কেউ দেখতেও পায়নি। সুতরাং দূর থেকে ওর মাসিকেই মনে করেছে। তারপর বাড়ির মধ্যে লুকিয়েছিল। বেলা হতে সুধাংশু স্টুডিও খুলতে যখন বাইরের লোক ভেতরে ঢোকে, তখন বাইরে যাওয়ার মোটেই আশ্চর্য না। সেই এক অবসরেই বেরিয়ে গিয়েছে। এই রকম তো হতেও পারে পুলিশের মাথায় অবশ্যই এত কথা আসবে না, সে আগে থেকেই জানতো। আমি আর বিমলদা কিছুক্ষণ ধরে রাস্তার উপর চেয়ে রইলাম। শেষের কথাগুলো এত বিস্ময়কর যে আমরা দুজনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। আমার মনে অন্তত তখন যেন ঘটনাটা বায়োস্কোপের ছবির মতন সরে সরে যাচ্ছিল। তারপর একটু পরেই আমাদের দুইজনের মনে একটাই সন্দেহ দেখা দিল। ফিরে পাশের চেয়ারের দিকে চেয়ে দেখি চেয়ার খালি। রাস্তায় যতটা দৃষ্টি যায় ততটা চেয়ে দেখলাম বক্তার চিহ্ন মাত্র নেই, যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গিয়েছে। বিমলদা বললেন, চোর সামনে দিয়ে পালিয়ে গেল।